হ্যালো ফিল্ম টেলমের নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আর আজকে আলোচনা করতে চলেছি যে এই ছবিটা নিয়ে, সেটা সবে সবে মুক্তি পেয়েছে এবং বলতে পারেন ইন্ডিয়ান সাইফাইয়ের দুনিয়ায় একটা ঝড় তুলেছে। ইন্ডিয়ান সাইফাই বলে কিছু এক্সিস্ট করেই না বলতে পারেন, কিন্তু এই ছবিটা অনবদ্য একটা অ্যাটেম্প্ট, এবং যেই অ্যাটেম্পটায় অ্যাটলিস্ট ভিএফএক্সের দিক থেকে, অ্যাটলিস্ট একটা স্টোরি টেলিংয়ের দিক থেকে একটা মাইলস্টোন বলাই যায়। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকে আমরা স্পয়লার ফ্রি আলোচনা করব কালকি ছবিটাকে নিয়ে। যেহেতু স্পয়লার ফ্রি আলোচনা, সুতরাং অনেক কিছুই লুকিয়ে যাচ্ছি এবং অল্প কয়েকটা জায়গায় যেগুলো অলরেডি আপনারা জেনে গেছেন বা আপনারা দেখে ফেলেছেন, সেইটুকু জায়গা নিয়েই আলোচনা করব। একদম প্রথম কথা, একদম ফার্স্ট, একদম ফোরমোস্টে সবার সামনে যেই জিনিসটা তুলে দিতে চাই সেটা হলো, এটা অমিতাভ বচ্চনের ছবি। একজন 81 বছর বয়সে, মানে আমি বলছি আমরা যারা মিড 30s কাছে যাচ্ছি আস্তে আস্তে, তাদের এখন থেকে কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, কিছু না কিছু গ্যাসের প্রবলেম, এর প্রবলেম, পেটের প্রবলেম চলতে থাকছে। একজন 81 এজের মানুষ এই সিনেমাটায় যা করেছে, এবং আপনার সত্যিই মনে হবে এই মানুষটা ইমর্টাল, এই মানুষটা সত্যিই অশ্বত্থামা। এবং কি বলবো, মানে গুজবাম্পস প্রত্যেকটা মোমেন্টে। উনি যখন এসছেন, উনি যখন দাঁড়িয়েছেন, অবভিয়াসলি ক্যামেরা বা কোথাও গিয়ে ভিজুয়ালাইজেশন একটা লার্জার দ্যান লাইফ ক্রিয়েট করে, বাট এই মানুষটা না নিজেই একটা এত বড় লার্জার দ্যান লাইফ একটা কি বলবো স্টার, যে একে যখন আপনি পর্দায় দেখবেন আপনার নিজের ভেতর থেকে মনে হবে যে আর কেউ করতে পারে না এই রোলটা। এবং এই ছবিটা ওনাকে ঘিরেই, অ্যাটলিস্ট এই পার্টটা, দ্য ফার্স্ট পার্ট, একটা সেকেন্ড পার্ট যেহেতু আছে, তো ফার্স্ট পার্টটাকে যদি আলোচনা করি, তো এই পুরো সিনেমাটা দাঁড়িয়ে আছে ওনার কাঁধে। একজন 1970s থেকে দ্য অ্যাংরি ইয়াং ম্যান হিসেবে রাজত্ব করা শুরু করেছিল, আজকে এসে 2024-এ দাঁড়িয়েও তিনি রাজত্ব করছেন। সিঙ্গল স্ক্রিনে যেই সিটিটা পড়েছে, প্রবাসের সময় পড়েনি, আমি এটা আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এবার আসি সেকেন্ড। এই ছবিটা অনেকগুলো ইংলিশ ছবি থেকে ইন্সপায়ার্ড। যেই সিনগুলো বা যেই জায়গাগুলো আপনার মনে হবে যে হ্যাঁ একদম ডিটো তো এখান থেকে নেওয়া হয়েছে, এখান থেকে নেওয়া হয়েছে, সেই জিনিসগুলো কোথাও গিয়ে ওই স্ক্রিন প্লেটায় ভালোভাবে প্লেসড করা হয়েছিল। যেই জায়গাগুলো নিয়ে ক্রিপ আছে সেগুলো আমি পরে বলছি, আছে বেশ কিছু জায়গা আছে, সেটা পরে বলছি। আগে যেই জায়গাগুলো প্রচণ্ড মানে ইন্সপায়ার করে ফিল্ম মেকিংকে, মানে ভবিষ্যতের ফিল্ম মেকিংকে, ভবিষ্যতে আরও বড় বড় স্বপ্ন দেখতে এই ধরনের ছবি নিয়ে বা গ্র্যান্ডার ছবি নিয়ে, সেই জায়গাগুলোকে একটু উল্লেখ করতেই হয়। এই যে একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড তৈরি করা হয়েছে এবং আমাদেরকে 2898 সালে পৌঁছে দেওয়া হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে যেই শহরটাকে দেখানো হচ্ছে সেটা হলো কাশী, যেখানে অবভিয়াসলি কাশীর কিছুই আর নেই, কিন্তু কোথাও গিয়ে কিছু এলিমেন্ট রয়ে গেছে। সেই এলিমেন্টের সাথে নতুন যে একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড, একটা এআই মাথা চাড়া দিয়েছে, রোবোটিক্স ব্যাপারগুলো ঢুকে গেছে, কোথাও গিয়ে আর্কিটেকচার চেঞ্জ হয়ে গেছে, সেটার সাথে যে মিলিয়েছে না, কোথাও গিয়ে আপনার ওই শহরটাকে ডাউট করতে ইচ্ছা করবে না যে না শহরটা নেই। এখানে আরেকটা জিনিস যেটা প্রচণ্ডভাবে ওয়ার্ক করে কালকিতে, সেটা হলো গিয়ে প্রভাসের চরিত্র। এখানে প্রভাসকে দারুণ লাগছে। মানে আমি, অনেকে বলেছেন যে কমিক টাইমিংগুলো যাচ্ছে না, একটু চোখে লাগছে, আমার লাগেনি। ইনফ্যাক্ট আমার মনে হয়েছে যথেষ্ট সাবলীলভাবে কিন্তু কমেডিটার যে একটা গ্রাফ আছে ক্যারেক্টারটার, সেটা খুব সাবলীলভাবে উনি নিয়ে গেছেন এগিয়ে। ইনফ্যাক্ট আমার এই ধরনের চরিত্রে প্রভাসকে দেখতে বেশ লাগবে, যদিও কোথাও গিয়ে চরিত্রটার মধ্যে একটু স্টার লর্ডের একটা রেফারেন্স আছে, মানে আমার লেগেছে, মানে একটুখানি ওই অ্যারোগেন্স আছে কোথাও গিয়ে, তেমনিভাবে একটুখানি ক্যারিকেচার মুভমেন্ট আছে, একটু গিয়ে স্টার লর্ড
ক্যারেক্টারটা, যেটা গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির ক্যারেক্টার, তার সাথে মিল আছে। অনেকেই প্রভাসের কাজ হয়তো বাহুবলী থেকে দেখছেন, আমি এর আগেও অনেক কাজ দেখেছি। আমার খুব পছন্দের মানে মাস অ্যাক্টরের মধ্যে প্রভাস পড়ে না, যতটা আমার আল্লু অর্জুন পড়ে বা নাগার্জুনা পড়ে। সেটার হতে পারে তার চয়েস অফ সিনেমা আমার ভাল লাগেনি, বাট বাহুবলীর পরে ওর যে একটা প্যান ইন্ডিয়া একটা বিশাল স্টারডাম তৈরি হয়েছে, তারপরে যেই ছবিগুলো করেছে সেখানে বোঝা যায় একটা লিমিটেশন আছে। এই চরিত্রটায় কিন্তু ওটা ব্রেক করে যায়, প্রভাসের ক্যারেক্টারটা প্রভাসের সাথে এক হয়ে যায়, যেটা প্রচণ্ডভাবে কালকিকে হেল্প করে। কারণ এগেন আমি প্রথমেই বললাম, কালকি কিন্তু প্রভাসের ছবি নয়। আরেকটা জিনিস যেটা এই সিনেমাকে আলাদা করে জায়গা করে দেয়, সেটা হলো গিয়ে এই সিনেমাটা একটা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স। দেখুন, মার্ভেলের যে ছবিগুলো হয় বা ডিসির যে ছবিগুলো হয়, আমি ডিসির তাও একটু আলাদা করি কয়েকটা ছবিকে, যেমন জোকারের মতো ছবিকে, বাট মার্ভেলের যে ছবিগুলো হয় সেই ছবিগুলো কিন্তু সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স। যেমন আর একটা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স, এটা আপনি যত বড় স্ক্রিনে দেখবেন তত মজা পাবেন। এই ছবিটা আমি আপনাকে হলপ করে বলতে পারি, এই ছবিটা আপনার ওই ইম্প্যাক্টটা কিন্তু ফেলবে না যদি আপনি বাড়িতে বসে নেটফ্লিক্সে দেখেন। সে যত বড় স্ক্রিনে দেখুন, আপনি সে 52 ইঞ্চি স্ক্রিনেও দেখুন, কিন্তু ওই এফেক্টটা পাবেন না যেটা আপনি একটা সিনেমা হলে বসে এটা পাবেন। এবার আসছি গল্পের দিক থেকে বলতে গেলে গল্পটা প্রচণ্ডভাবে মহাভারত থেকে ইন্সপায়ার্ড হয় এবং একটা ডিস্টোপিয়ান সোসাইটিকে মহাভারতের হিস্ট্রির সাথে এক করে। ইনফ্যাক্ট ওরা স্টার্টিংয়েও লেখে যে 6000 ইয়ার্স আফটার দ্য কুরুক্ষেত্র। এই ধরনের জায়গায় যেখানে একটা সাইফাই রয়েছে, যেখানে একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড রয়েছে, একটা লার্জার দ্যান লাইফ ক্যানভাস রয়েছে, সেখানে একটা টেক্সটকে, যেটা আমাদের মাইথোলজিক্যাল টেক্সট, সেটাকে নিয়ে এসে সেটাকে সুন্দর একটা বাঁধনে আনা ইজ ভেরি ডিফিকাল্ট। সেইটা কিন্তু নাগ অশ্বিন প্রচণ্ড ভালোভাবে করেছে। আমি এখানে একদম মোবাইল দেখে আমি রাইটারদের নামটা পড়তে চাই, বিকজ এই 4 জন অসাধারণ কাজ করেছে। নাগ অশ্বিন, রুথম সামার, সাই মাধব বুড়া, BS সারা ওয়াগনা কুমার, এই 4 জন রাইটার কালকির। বেশিরভাগ সময় রাইটারদের ব্যাপারে তো বলা হয় না, এরা কিন্তু আলাদা করে মেনশন পায়, বিকজ এই যে দুটো ওয়ার্ল্ডকে এরা এক জায়গায় নিয়ে এসেছে এবং এই প্রথম পার্টটা যেভাবে বিল্ড আপ করেছে, এটা কিন্তু স্ক্রিন প্লের কথা বলছেন, স্ক্রিন প্লেতে প্রবলেম আছে, সেটা নিয়ে পরে আলোচনা করব। শুধু অ্যাজ আ রাইটার পয়েন্ট অফ ভিউ দিস ইজ ব্রিলিয়ান্ট, এবং এটা খুব ডিফিকাল্ট টাস্ক, এটা করা খুব ডিফিকাল্ট। এই হলো গিয়ে সব ভালো দিকগুলো যেই জন্য আপনার সিনেমাটা দেখা উচিত। এবার আসি কয়েকটা বেসিক প্রবলেমে। সিনেমাটার প্রবলেম মানে কিন্তু এই নয় যে এই সিনেমাটা আপনার দেখা উচিত না বা এই সিনেমাটা আপনি দেখবেন না। ইনফ্যাক্ট আমি বলবো কোনো রিভিউয়ার বলুন, ক্রিটিক্স বলুন, তাদের কথা শুনে কিন্তু এই সিনেমাটা মিস করবেন না, কারণ এই সিনেমাটা একটা এক্সপিরিয়েন্সের সিনেমা। সিনেমাটার ড্রব্যাকের মধ্যে মেন যে ড্রব্যাকটা, সেটা হলো সিনেমাটার স্ক্রিন প্লেতে একটা হিউজ প্রবলেম আছে। কোনো সিনেমাকে যদি আপনি এমনভাবে ভাগ করে দিতে পারেন যে ফার্স্ট হাফটা ভালো না, সেকেন্ড হাফটা ভালো, তখন কিন্তু সিনেমাটা স্ক্রিন প্লেতে প্রবলেম আছে মনে হয়। প্রথম হাফটা প্রচণ্ড বোরিং হয়ে যায় একটা টাইমের পর। বলতে পারেন যে এখানে তো এখানে তো নতুন একটা পৃথিবী দেখানো হচ্ছে, সেটাকে তুলে ধরতে, সেটাকে ডিফাইন করতে, ক্যারেক্টারগুলোকে এস্টাবলিশ করতে একটা সময় লাগে। হ্যাঁ, একটা সময় তো লাগবেই, কিন্তু সেই সময়টা লাগার মধ্যেও বেশ কিছু জিনিস আছে যেই জিনিসটা প্রথম হাফকে কোথাও গিয়ে খুব ছন্নছাড়া করে তোলে। প্রভাসের চরিত্রটা এমন একটা চরিত্র যে বাউন্টি হান্টার এবং সে ইউনিট পেতে চায়। ইউনিট হলো গিয়ে ওখানকার মানি পার্সপেক্টিভ বলতে পারেন, প্রচুর ইউনিট আর্ন করতে চায়, কারণ সে একটা ভালো লাইফ চায় এবং সেই লাইফটা কমপ্লেক্সের মধ্যে আছে। এবারে সেইখানে প্রথমবার প্রভাস ভেতরে যেভাবে যায়, শুধু সেইটুকু যাওয়ার কারণ অনুযায়ী একটা চরিত্রকে ইন্ট্রোডিউস করা হয়, এবং সেই চরিত্রের দুটো কাজ ছিল। এক হলো গিয়ে প্রভাসকে ওখানে নিয়ে যাওয়া, সেকেন্ড হলো গিয়ে ভিউয়ারদের দুবার হুইসেল বাজানো। ভিউয়ার্স আমরা অ্যাজ আ অডিয়েন্স দুবার হুইসেল বাজাবে। কেন বাজাবে? কারণ সে দুবার নিজের যে শার্টটা আছে সেই শার্টটা খুলবে। তার নাম দিশা পাটানি। দিশা পাটানির চরিত্রটার মেন কাজ হলো গিয়ে যেটা আগেকার দিনে সাউথের সিনেমায় সিল্ক স্মিতার হতো, ফুললি একটা
ভয়েরিস্টিক প্লেজার নেব, আনন্দ নেব, এবং সেই চরিত্রটা আর কিছু থাকবে না, সেই চরিত্রটা ব্যাক সাইডে চলে যাবে এবং আমরা মুভ অন করে যাব। লিটারেলি এরকম একটা চরিত্র 2024-এ দাঁড়িয়ে এরকম একটা ছবিতে, যেটা লার্জার দ্যান লাইফ একটা ছবি, যেটায় ওই চরিত্র না থাকলেও ইকুয়াল ইন্টারেস্টিং জায়গা আছে, সেখানে এই চরিত্রটার কোনো মানে নেই। হিন্দি ডাবিংটা একটা হিউজ প্রবলেম আছে এই ছবিটায়। যারা পুরনো সাউথের ছবি হিন্দিতে দেখে অভ্যস্ত তারা জানবেন যে সাউথের ছবিগুলোয় না, হিন্দি যখনই গান আসে বা হিন্দি যখন মিউজিক্যাল পার্টগুলো হয়, কোথাও গিয়ে ওই ছবিটা খুব মানে কেন মনে হয় এই ছবিটার এই গানটা একদম ম্যাচ করে না, এই জায়গাটার মিউজিক একদম মানাচ্ছে না, ডায়লগগুলো ঠিক কেমন যেন একটু ক্রিঞ্জি ডায়লগ হয়ে যাচ্ছে। সেটা আগেকার ছবিগুলোয় তাও মানানসই হতো। রিসেন্ট আমরা প্রচুর প্যান ইন্ডিয়া ছবি দেখেছি যেখানে কিন্তু হিন্দি কানে লাগে না, এখানে কিন্তু হিন্দি খুব কানে লাগে, মানে যেন মনে হচ্ছে যে খুব আরে করে দিতে হয় তাই করে দিচ্ছে একটা টাইপের। মানে আমার মতে যদি আপনার কাছে সাবটাইটেল দেখে সিনেমা দেখার অভ্যেসটা থাকে, মানে অনেকের থাকে না যে নিচে সাবটাইটেল চলছে সিনেমা, যদি থাকে প্লিজ গিয়ে তামিল বা তেলেগুটা দেখুন। হিন্দিটা আমার পার্সোনালি মনে হচ্ছে কোথাও গিয়ে বোধহয় ওই মানটা নামিয়ে আনছে, ঠিক আছে। এটা যদি ছেড়েও দিই, ব্যাকগ্রাউন্ড মিউজিক ধরে নিচ্ছি, অ্যাকশন সিকোয়েন্সগুলো হলো বা প্রচণ্ড সিরিয়াস যেখানে টেনশনটা বিল্ড আপ হচ্ছে সেখানে হচ্ছে, স্পেশালি অনেকটি চরিত্র আছে যেটি আপনারা যদি কেউ কুম্বালাঙ্গি নাইটস দেখে থাকেন, সেখানে একজন অভিনেত্রী আছে অ্যানা বেন বলে, সে প্লে করেছে চরিত্রটা। ওর যখন কথা বলছে সেখানে একটু হয়তো পাঞ্চ লাইন আছে বা একটু কমেডি ব্যাপার আছে, ও নিজের রিলেশনশিপ নিয়ে কথা বলছে এবং একটা সিরিয়াস সিচুয়েশন, দীপিকাকে নিয়ে পালাচ্ছে ওরা, সেই জায়গায় ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক আসে, যে মিউজিকটা না খুব কিডিশ, মানে ওই মনে হচ্ছে জোর করে আগেকার দিনে হতো না টেন 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 এরকম একটা কিছু একটা টাইপের মিউজিক ফেলে দাও মানুষ হাসবে, খুব অ্যামেচিওর লাগছে ওই জায়গাটা। ওই মিউজিকটার কোনো দরকার নেই, মানে এমনি যদি পাঞ্চ লাইনটা ভালো থাকে, মানে এমনও নয় খুব হো করে হাসির মুহূর্ত ওটা, সেখানে দাঁড়িয়ে ও যখনই ও কথা বলছে একটা ক্যারেক্টার মিউজিক হিসেবে ওই মিউজিকটা ঢুকছে পেছনে, খুব ইরিটেটিং লাগছে ওই জায়গাটা, আমার একদম পোষায়নি। এবং সবচেয়ে বড় কথা যেটা আমার কাছে ওয়ার্ক করেনি, একদম ওয়ার্ক করেনি, দ্যাট ইজ শাশ্বত চ্যাটার্জির চরিত্রটা। একজন বাঙালি হয়ে এটা বলতে খারাপ হয়তো লাগছে, বাট সত্যি কথা বলছি, ওনার এই চরিত্রটা কিন্তু একদম মেনেসিং নয়। ওই চরিত্রটা যেটা ডিজার্ভ করে মানাস চরিত্রটা, কারণ মেন ভিলেন যদি এই সিজনের কেউ থাকে সেটা মানাস। লাস্টের একদম লাস্টের দুটো শট আছে যেটা ক্লোজ আপ শট, যেখানে ও দীপিকাকে টেনে নিয়ে যাচ্ছে, এটা স্পয়লার নয় সুতরাং আপনি বলতেই পারি, টেনে নিয়ে যাচ্ছে, এইরকম দুটো শট অফ ক্লোজ আপ অফ শাশ্বত চ্যাটার্জির ফেস ঠিক আছে ইম্প্যাক্ট ফেলে, আদারওয়াইজ ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে যে চরিত্রটা প্লে হচ্ছে, যেভাবে প্লে করছে, আমার একদম ইম্প্যাক্ট পড়েনি। মানে অ্যাজ আ ভিলেন যে ইম্প্যাক্টটা হওয়া উচিত সেটা গিয়ে কিন্তু একদম নেই। মানে ধরে নিচ্ছি রাইট হ্যান্ড, ধরে নিচ্ছি মেন ভিলেন নয়, মেন ভিলেন যখনই কমল হাসান এসছে লাইক আমার ইনফ্যাক্ট মনে হচ্ছিল, লাস্ট আমি ক্রিউ দেখলাম ওনার হিন্দিতে কাজ, আমার মনে হচ্ছিল উনি ওই ক্রিউয়ে যে বিজয় বালিয়া বলে যে চরিত্রটা আছে ওটাতেই শুধুমাত্র কস্টিউম চেঞ্জ হয়ে গেছে, উনি ওর চরিত্রটাই প্লে করছেন। একদম মানায়নি আমার পার্সোনালি, ওই একটাই কাস্টিং, যেই কাস্টিংটা নিয়ে প্রবলেম আছে, যেই কাস্টিংটা একদম স্যুট করছে না আমার মনে হয়েছে। ছবিটাকে যদি আপনি শুধুমাত্র গল্পের ভিত্তিতে বা স্ক্রিন প্লের ভিত্তিতে বা অ্যাজ আ রিপিট অডিয়েন্স হিসেবে ভাবতে চান, তাহলে এই ছবিটার একটু রিপিট অডিয়েন্স হিসেবে পাওয়াটা চাপে। ওয়ান টাইম আপনি দেখলেন, এনজয় করবেন, কিন্তু এটা বারবার আপনার কি দেখতে মন চাইবে? সেই হুক পয়েন্টটা কি আছে? সেই টেনে নেওয়ার ব্যাপারটা কি আছে? না, সেটা কিন্তু নেই এই ছবিটায়। এই ছবিটা ওয়ান টাইম সিনেম্যাটিক মার্ভেল হিসেবে আপনি দেখতেই পারেন, বাট আমার এটা ধারণা যে এটা সেকেন্ড পার্টটা অনেক বেশি ইম্প্যাক্টফুল হতে চলেছে। তার একটা বড় কারণ কমল হাসান পোস্ট ক্রেডিট সিন, যেভাবে এন্ডে গিয়ে আমরা ডিফারেন্ট মানে আমরা মাইথোলজিটাকে পুরোপুরি ব্লেন্ড করে দিয়ে এই ছবিটার সাথে, সেই জায়গাগুলো, সেই সব কিছু নিয়ে এন্ডের
20 মিনিট এবং পোস্ট ক্রেডিট সিন সব কিছু নিয়ে যদি আমি ধরি, সেকেন্ড পার্টটা দারুণ হতে চলেছে। আমার এটা মনে হচ্ছে যদি সেকেন্ড পার্টটায় কামাল হাসান এবং অমিতাভের তো একটা ফেস অফ হতে চলেছে, ইট উইল বি মজাই মজা। ও হ্যাঁ, আরেকটা জিনিস সেটা হলো গিয়ে এই ছবিটায় প্রচুর ক্যামিও আছে। মানে আপনারা যদি সাউথের ছবির ফ্যান হন বা সাউথের অভিনেতা এবং পরিচালকদের ফ্যান হন তাহলে আপনার মজা আসবে, কারণ এমন এমন লোকের ক্যামিও আছে যেটা মানে পুরো সিটি ক্যামিও। এই মোটামুটি হলো কালকের রিভিউ, স্পয়লার ফ্রি রিভিউ। আপনারা দেখুন, গিয়ে সিনেমা হলে গিয়ে এটা দেখুন এবং প্লিজ জাস্ট পিন পয়েন্ট করবেন না দেখতে দেখতে যে এটা তো স্টার ওয়ার্সে দেখেছিলাম, এটা তো ডিউন হলো, এটা তো ম্যাড ম্যাক্স, এইটা করবেন না। এটা করলে মজাটা হারিয়ে যাবে। তবে অ্যাজ আ ফিল্ম দেখুন, একটা সিনেমেটিক এক্সপিরিয়েন্সের জন্য দেখুন এবং একটা ইন্ডিয়ার পার্সপেক্টিভে দেখুন যে এটা তো একটা ইন্ডিয়ান সিনেমা। আমি হিন্দি সাউথ এইসব ভুলে যান, একটা ইন্ডিয়ান ছবি এইরকম একটা ইউনিভার্স তৈরি করার চেষ্টা করছে, এরকম একটা ওয়ার্ল্ড তৈরি করার চেষ্টা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে এটার পাশে মানে দাঁড়াতে বলছি না, এটার পাশে গিয়ে বসুন এবং দেখুন, এবং 3D চশমায় দেখুন, নয়তো 3D চশমা না নিয়ে দেখুন, তবে দেখুন। এই বলে আজকের মতো শেষ করছি ফিল্ম টিলমের আলোচনা। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ, সাবস্ক্রাইব করলে মন ভালো হয়ে যায়। আর একটু শেয়ার করবেন, একটু লাইক ফাইক দেবেন, একটু কমেন্ট ছাড়বেন। কমেন্ট করেন না কেন, একটু কমেন্ট করুন। আপনাদের কি বক্তব্য, কালকে দেখলেন কেমন লাগলো, খারাপ যদি লেগে থাকে আমার কোনো পয়েন্ট অফ ভিউটা সেটা একটু জানান। এই বলে আজকের মতো শেষ করছি। আর প্রত্যেক দিন যেটা বলি আবার বলবো, বৃষ্টি আসছে, গাছ ফাছ একটু পারলে পুঁতে দেবেন এবং পুঁততে সবাইকে এই কথাটাও ছড়িয়ে দেবেন যে সুস্থ থাকুন, সুস্থ বকুন।